তোমরা যারা আমার সাথে সংযুক্ত হয়েছো এবং যারা দেখবে তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পদ্য ক্লাস নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে এমন একটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, শুধু প্রবাসে থেকেও দেশের প্রতি এবং দেশের নদ নদীর প্রতি যে একটা আকর্ষণ, তোলপাড় করা আকর্ষণ থাকে মানুষের, সেই ধরনেরই একটা পদ্য নিয়ে আলোচনা করব। বলতো আমরা এখন কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দূর দেশে থেকেও দেশের কথা মনে করছে, দেশের নদ নদীর কথা মনে করছে এবং সেটার জন্য আকুল প্রার্থনা করছে যেন তার মতো দেশের ওই নদ নদীটাও যেন তাকে স্মরণ করে। কোন কবিতাটা বলো তো? পড়েছো? কোন কবিতাটা বলতে পারছো না? কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ, তাই না? এটা তোমাদের বার্ষিকের সিলেবাস আছে, কিন্তু জানো তোমরা? তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন যাচ্ছে না তোমাদের মনে যে কপোতাক্ষ নদ কেন, নদী না কেন, এবং নদ এবং নদী আলাদা কেন? মনে প্রশ্ন যাচ্ছে? একটু বলবো আমি, কেউ বলতে পারবে নদ নদী না হয়ে নদ কেন কপোতাক্ষ? আমি বলছি তাহলে। আসলে নদ এবং নদীর মধ্যে শাব্দিক কোনো পার্থক্য নেই। যে পার্থক্যটা, যে তফাৎটা আছে সেটা হচ্ছে ব্যাকরণগত। যে নদীর পুরুষবাচক, যে নদীর নাম পুরুষবাচক অর্থাৎ আকারান্ত, সে নদীটাকে বলা হচ্ছে নদ। আর যে নদীর নাম স্ত্রীবাচক অথবা আকারান্ত ইকারান্ত, সে নদীর নাম হচ্ছে নদী। ঠিক আছে? নদ এবং নদীর পার্থক্যটা আমরা ক্লিয়ার? বুঝাতে পেরেছি আমি? বুঝাতে পেরেছি? এবং এই নদের কিন্তু কোনো শাখা প্রশাখা নাই, নদীর কিন্তু অনেক শাখা প্রশাখা থাকে, এটাও একটা বলা যায়। তাহলে লিখেছেন কে? কপোতাক্ষ নদ লিখেছেন, আমরা ছবি দেখছি স্ক্রিনে, মাইকেল মধুসূদন দত্ত, অসাধারণ প্রতিভাবান কবি। আমরা দেখছি মাইকেল আবার মধুসূদন দত্ত, এখানেও আমাদের মনে প্রশ্ন যাচ্ছে, তাই না? আচ্ছা, মাইকেল কেন, আবার মধুসূদন দত্ত কেন? আমরা দুটা এখানে আমরা দেখতে পাচ্ছি আপাত চোখে যে দুটা ধর্মের প্রতীকী পদবী আছে, তাই না? তাহলে কবি পরিচিতিটা দেখো। আমি শুরুতে মাইকেলটা বাদ দিয়ে পড়ছি। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট হয়ে হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন এবং ইংরেজি সাহিত্যের প্রতি অসম্ভব ভালোবাসার জন্মেছে তার মনে। 1843 সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। কেন? হিন্দু সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা মনে ধারণ করে মনে করেছেন হিন্দু সাহিত্যে যদি কিছু লেখা যায়, নাম যশ খ্যাতি অর্জন করা যায়, তাহলে আমি খ্রিস্ট ধর্মে গিয়েই পারবো। তারই কারণে তিনি কি করেছেন, 1843 সালে নিজ ধর্মকে বিসর্জন দিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন। তখন তার নামে প্রথমে যোগ হয় কি? মাইকেল, খ্রিস্ট ধর্মের একটা পদবী। মাইকেল কখন যোগ হয়? 1943 সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার পরে মধুসূদনের নামের আগে যোগ হয়েছে কিনা? মাইকেল। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি তীব্র আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। প্রচন্ড আগ্রহ আমাদের অনেকেরই আছে, আমি একটু ইংরেজি কথা বলবো, ইংরেজিতে কিছু লিখবো, সেই রকমই মাইকেল তখনকার যুগে দেখো মাইকেল কি করেছে, ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগের কারণে ইংরেজি ভাষা সাহিত্য রচনায় উদ্বুদ্ধ হয়েছেন। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ঘুম ভেঙেছিল। উনি গিয়েছেন সুদূর কোন দেশে গিয়েছেন? ফ্রান্সে গিয়েছেন।
ওখানে গিয়ে তিনি অনুভব করলেন আমার তো ভুল হয়েছে, আমি আমার দেশেই বাংলা সাহিত্যের উপর এবং বাংলা ভাষার উপর আমার দক্ষতা প্রদর্শন করতে পারতাম। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য, এটা একটা মহাকাব্য। বাংলা সাহিত্যের জগতে প্রথম মহাকাব্য লিখেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। তার অন্যান্য কাব্যগুলো হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদীমূলক কবিতাবলী। আমরা আজকে যে কপোতাক্ষ নটটা পড়বো, এটা আসলে একটা চতুর্দশপদী বা সনেটীয় কবিতা। তার নাটক, তিনি নাটকও লিখেছেন। নাটকগুলো হচ্ছে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসনও লিখেছেন। তোমরা প্রশ্ন করতে পারো প্রহসন কি? হাস্যরসে ভরা, ঠিক আছে, এক বিশেষ ধরনের নাট্যধর্মী রচনাকে আমরা বলবো প্রহসন। প্রহসনগুলো হচ্ছে একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। অমিত্রাক্ষর ছন্দ নামে এক বিশেষ স্টাইলে তিনি লিখেছেন এবং সনেট প্রবর্তন করেছেন। তিনি 1873 খ্রিস্টাব্দের 29শে জুন পরলোক গমন করেন। তাহলে তিনি মৃত্যুবরণ কখন করেছেন? 1873 সালের 29শে জুন। আমরা মাইকেল সম্পর্কে জানলাম, তাই না? কিছু জিজ্ঞাসা করার আছে তোমাদের? আর কিছু জিজ্ঞাসা করার আছে? আচ্ছা, এখন আমরা পুরো কবিতাটাতে যাওয়ার আগে, কবিতাটা যখন আমরা পড়বো তখন আমাদের কাছে কিছু কিছু শব্দ মনে হবে, শব্দের অর্থটা আমাদের কাছে ক্লিয়ার না। সেজন্য আমি প্রথমেই তোমাদেরকে স্ক্রিনে আমি শব্দার্থ এবং টিকার স্লাইডটা উপস্থাপন করছি। সতত, এখানে দেখবে এই কবিতার মধ্যে সতত নামের একটা শব্দ আছে, যেটা তোমাদের কাছে একেবারেই নতুন মনে হতে পারে। সতত মানে সর্বদা, মানে সব সময়, বিরলে, একান্ত নিরিবিলিতে, চুপচাপ অর্থে। নিশা, রাত্রি, এটা তো আমরা আগেই জানি। ভ্রান্তি, ভুল, বাড়ি, রূপ, পর। আমরা সাথে সাথে কিন্তু বইও দেখবো। তোমাদের সবার কাছে বই আছে এখন? সবাই বই নিব। হ্যাঁ, বাড়ি, রূপ, কর মানে বাড়ি মানে পানি। প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, কর হচ্ছে রাজস্ব দেওয়ার একটা সিস্টেম, তেমনি কপোতাক্ষ নদ ও সাগরকে জল রূপ, পানি রূপে রাজস্ব বা কর দেওয়াকে বোঝাচ্ছে। চতুর্দশপদী কবিতা, চতুর্দশপদী কবিতা মানে সনেটের বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। 14 চরণ সমন্বিত, ভাব সংহত, সুনির্দিষ্ট কবিতা। ইংরেজিতে কি বলা হচ্ছে বলেছে আগে? সনেট। চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণকে বলছে স্তবক, প্রথম 8 স্তবককে বলছে অষ্টক, ইংলিশে বলা হয় অক্টেভ, এবং পরবর্তী 6 চরণকে বলা হচ্ছে ষটক, ষষ্ঠক বা সিস্টেক। আমরা বুঝেছি? তাহলে আমরা আমরা কপোতাক্ষ নটটা দেখো। আমি তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, টিচার আপনি এখানে মাঝখানে একটা লাইন দিয়ে কেন দুটাকে দুভাগ করেছেন? প্রশ্ন জাগছে? কেন কেন করেছে বলো তো? কেন করেছে বলো তো? এই সনেট, যে সনেট বা চতুর্দশপদী কবিতা, কিন্তু এটা আসলে একটা বৈজ্ঞানিক, জ্যামিতিক এবং গাণিতিক একটা কবিতা, ঠিক আছে? এটাতে দেখো, তুমি দেখো প্রত্যেকটা, এটাতে 14টা লাইন আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা লাইন আছে। তো গুনেছো তোমরা? 14টা লাইন আছে। প্রত্যেকটা লাইনে দেখো 14টা অক্ষর। গুনে দেখো তো তোমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তোমরা দেখবে প্রত্যেকটা লাইনের 14টা অক্ষর এবং লাইন হচ্ছে 14টা, চতুর্দশপদী। মিলে গেছে? তাহলে আমরা বলতে পারি যে কবিতার 14টা লাইন থাকবে এবং প্রত্যেকটা লাইনে 14টা অক্ষর থাকবে, সেই কবিতাকে আমরা কি কবিতা বলতে পারি? চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতাটা আবার 2 ভাগে বিভক্ত। এই কবিতাটা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগে থাকবে 8টা চরণ বা লাইন। দেখো আমি এই পাশে, আমার বাম পাশে রেখেছি কয়টা লাইন?
8টা লাইন। আর ডান পাশে কয়টা লাইন রেখেছি? 6টা লাইন। তাহলে কেন? প্রথম 8টা চরণ বা লাইনকে আমি কি বলবো? অষ্টক বা অক্টেভ। পরবর্তী 6 লাইন বা 6 চরণকে কি বলবো? ষষ্ঠক, শতক বা সিস্টেট। ঠিক আছে? এটা হচ্ছে পেট্রাকিউ সনেটের একটা নিয়মে করা। কবি মাইকেল মধুসূদন দত্ত এই পেট্রাকিউ সনেটকে অনুসরণ করে এই কবিতাটা আমাদের জন্য লিখেছেন। এখন ধরো তোমাদের বইতে দেখো শব্দার্থ এবং টিকা অংশে চতুর্দশ পুঁথি কবিতার যে অংশটা আছে সেখানে কিন্তু অনেক কথা আছে, কিছু মিল বিন্যাসের কথা আছে, যেটা আমাদের কাছে সব সময়ই হিজিবিজি মনে হয়, তাই না? মনে হয় হিজিবিজি মনে হয়, মানে ক খ Yes, teacher. চ ঘ এগুলো কোত্থেকে আসলো? আমাদের নিজেদের কাছেও মনে হতো যে এগুলো কোত্থেকে আসলো। একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখো, সতত হে নদ তুমি পর মোর মনে নেই, সতত তোমার কথা ভাবি এ বিরলে। লে, লেকে যদি আমি ক ধরি, লেকে যদি খ ধরি, তাহলে মিলাও তো দেখি। প্রথম লাইনে ক, দ্বিতীয় লাইনে খ, তৃতীয় লাইনে খ, ক, চতুর্থ লাইনে খ, এর পরের লাইনে ক, এর পরের লাইনে খ, এর পরের লাইনে খ, এর পরের লাইনে ক। তাহলে আমাদের বইতে যে মিল বিন্যাসটা আছে সেটার সাথে আমরা মিলাই তো দেখি। ক খ, ক খ, ক খ, খ ক। মিলে গেছে? প্রথম 8 লাইন মিলে গেছে? Yes, teacher. আমি Yes, বুঝাতে teacher. পারছি? রেসপন্স করো তোমরা। Yes, teacher. পরের লাইনে দেখো, পরের 6টা অংশে দেখো, আর কি হে হবে দেখা যত দিন যাবে বে, প্রজারূপে রাজ রূপ সাগরের দিতে তে। এই বেকে যদি আমি গ ধরি, তেকে যদি ঘ ধরি, তাহলে আমরা মিলাও তো আমাদের মিল বিন্যাসে কি হবে? বেকে বলছি গ, তেকে বলছি ঘ, গ ঘ, গ ঘ, গ ঘ। মিলছে? তোমাদের মিলছে? Teacher. তাহলে আমরা দেখো এখানেও পাচ্ছি গ ঘ, গ ঘ, গ ঘ। মিল বিন্যাসটা ক্লিয়ার তোমাদের কাছে? Teacher. ক্লিয়ার? তোমরা রেসপন্স করো, তোমাদের কাছে ক্লিয়ার কিনা? Yes, teacher. Yes, teacher. এখন তাহলে আমি এই সুন্দর কবিতাটা, আমি জানি না আমি সুন্দর করে পড়তে পারবো কিনা, তোমরা শোনো আমি কিভাবে পড়ি। সতত হেনদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মঞ্চ ধ্বনি তব কল কলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। আর কি হবে দেখা যত দিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ পর তুমি এ মিনতি, গাবে বঙ্গজ জনের কানে শখে সখারিতে। নাম তার এই প্রভাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। আমাদের কাছে একটু কঠিন মনে হয়, তাই না এই কবিতাটা? তোমরা কবিতাটা মনে হচ্ছে না একটু কঠিন, বুঝতে পারছি না, তাই না? Yes, teacher. আমি আগেই এই জন্য শব্দার্থ বলেছিলাম, যেহেতু আমি প্রথমেই পাবো সতত। সতত মানে কি বলেছি? সব সময়, সর্বদা। হে নদ, কোন নদের কথা বলছেন কবি? কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ। তুমি পড়ো মোর মনে, মোর মানে আমার, সব সময় হে কপোতাক্ষ নদ তুমি আমার মনে পড়ো, তুমি আমার মনে আছো, তোমাকে আমি মনে ধারণ করি। সতত তোমার কথা ভাবি এ বিরলে, আমি সব সময় তোমার কথা এই নির্জন একাকিত্বে আমি তোমাকে নিয়েই ভাবি, তোমাকেই আমার মনে পড়ে। সতত যেমতি লোক নিশার স্বপনে, যেমতি মানে যেমন করে, নিশা মানে রাত্রি, স্বপনে মানে স্বপ্ন, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলে কলে। লাইনটা দেখো, সতত সতত যেমতি লোক নিশার স্বপনে, এই লাইনটার আমরা কি অর্থ বুঝাচ্ছি দেখো। আমরা রাত্রিবেলায় কি করি? স্বপ্নের মধ্যে আমরা মায়া মন্ত্রের আওয়াজ শুনি, আমাদের কল্পনাতে কিছু
আমরা যা কিছু কল্পনা করি বা ভাবি সেগুলোই যেন একটা রাতে আমাদের চোখে ভাসে, আমরা স্বপ্নে দেখি। সুদূর প্রবাসে বসে কবি কপোতাক্ষের কলকল ধ্বনি বা আওয়াজ শুনতে পায়। সুদূর প্রবাসে বসে আছেন কবি, কোন দেশে? সুদূর ফ্রান্সের ভার্সাই নগরীতে উনি বসে আছেন, উনি শুনতে পাচ্ছেন স্বপনে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি। মায়ার ঘোরে শোনা এই কলকল ধ্বনি কবির কানকে জুড়াচ্ছে। মায়ার মধ্যে, স্বপ্নের মধ্যে শোনা এই কলকল ধ্বনি কবির কান যেন জুড়ে যাচ্ছে, তিনি যেন আপ্লুত হয়ে যাচ্ছেন। ঘোরের মধ্যে কল্পনা ও বাস্তব যেন একাকার হয়ে যাচ্ছে। স্বপ্নের মায়ামন্ত্র শোনা যেমন সম্ভব নয়, স্বপ্নের মায়ামন্ত্র কিন্তু আমরা দিনে কল্পনা করে শুনতে পারবো না, তেমনি প্রবাসে বসে নদীর কলকল ধ্বনি শোনাও কিন্তু সম্ভব নয়। তারপরও দেখো কবির কাছে এই মহামায়া জালকে অতীব সত্য হয়ে ধরা দিয়েছে। ঠিক আছে, এটা একটা স্মৃতি কাতরতা। কবি অসম্ভব স্মৃতি কাতর হয়ে পড়েছেন, কার জন্য? কপোতাক্ষ নদের জন্য। আরো একটা কথা বলি, এই কবিতাটা কিন্তু স্মৃতি কাতর মূলক কবিতা। ঠিক আছে, এই কবিতাটা কি মূলক? বিষয়বস্তুর দিক দিয়ে দেশপ্রেম মূলক হলেও প্রকাশভঙ্গির দিক দিয়ে এই কবিতাটাকে কি বলা হবে? স্মৃতি কাতরমূলক কবিতা। দুইটা অপশন থাকতে পারে তোমাদের এমসিকিউতে। বিষয়বস্তুর দিক থেকে আমরা কি বলবো, এই কবিতা দেশপ্রেম মূলক কবিতা। আবার প্রকাশভঙ্গির দিক দিয়ে আমি কি বলবো? স্মৃতি কাতরমূলক কবিতা। ঠিক আছে, এই যে আমি পড়ছি, আমারও মায়া লাগছে, তাই না? এটা স্মৃতি কাতরতায় কবির সাথে যেন আমিও জড়িয়ে যাচ্ছি। আমরা ক্লিয়ার? Yes, teacher. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। দূর দেশে বসেও কবি যেন কপোতাক্ষ নদে কলকল ধ্বনি শুনতে পান এবং শান্তি অনুভব করছেন। বহু দেশ দেখিয়াছি, বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি অনেক দেশে গিয়েছেন, অনেক নদ নদী দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদের স্নেহের তৃষ্ণা যেন কবির কাছে কোনোদিনও কম না। এই মমত্ব বোধ, এই আকুলতা, এই পাওয়ার আকাঙ্ক্ষাটা কবি ভুলতে পারছেন না, কপোতাক্ষ নদকে তিনি ভুলতে পারছেন না। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে। দুগ্ধ শ্রুতরূপী মানে কি? দেখো, কপোতাক্ষের জল কবির কাছে মাতৃ দুগ্ধ সমান, মানে মায়ের দুধের সমান। এই নদ যেন জন্মভূমির স্তনে, বুকে প্রবহমান দূরের স্রোত, যেন জন্মভূমির স্তনে বয়ে চলে একটা স্রোত, যা পারে কবির পিপাসা মেটাতে, অন্য কিছুতে নয়। কবির পিপাসা মেটাতে কি পাচ্ছে? এই জন্মভূমির কপোতাক্ষ নদের বয়ে যাওয়া স্রোতকে কি কল্পনা করছেন কবি? মায়ের দুধের সাথে তুলনা করছেন। এটা কবির একান্ত নিজের একটা অনুভূতি। আর কি হবে দেখা? যত দিন যাবে, কবি আক্ষেপ করে, কবি আশঙ্কা করে বলছেন যে কপোতাক্ষ নদ, তোমার সাথে কি আমার আর কখনো দেখা হবে না? যত দিন যাবে আমাকে কোনোদিন দেখা হবে না। প্রজারূপে রাজরূপ সাগরের এদিকে। এই কথাটা দেখো, রাজা ও প্রজার সম্পর্ক বোঝানো হয়েছে এখানে। রাজার রাজত্বে প্রজারা বসবাস করে। কার রাজত্বে প্রজারা বসবাস করে? রাজার রাজত্বে। এই জন্য প্রজা মাত্রই রাজাকে কর বা খাজানা দিয়েই থাকে। কপোতাক্ষ নদ কবিতায় কবি কপোতাক্ষকে প্রজা হিসেবে বর্ণনা করে কপোতাক্ষের জল বা পানিকে কর হিসেবে সাগরে প্রবাহিত করার কথাই মনে করেছেন। আমরা ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি? Yes, teacher. বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে। বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে। দেখো, বাড়িরূপ কর মানে কি? সকল নদীরই সর্বশেষ গন্তব্য হলো কিন্তু সাগর। নদী বয়ে চলে কোথায় যায়? কোথায় মিলিত হয়? সাগরে মিলিত হয়। নদীর জল গিয়ে সাগরে পতিত হয়। কপোতাক্ষ নদের জলও কিন্তু একইভাবে প্রতিনিয়ত সাগরে গিয়ে পড়ে। কপোতাক্ষ নদ কবিতায় কবি সাগরকে দেখেছেন রাজা রূপে। সাগরকে কি রূপে দেখেছে? রাজা রূপে। কপোতাক্ষ নদ যেন প্রজার মতোই সাগরকে খাজনা বা কর হিসেবে নিজের জল প্রদান করে, পানি প্রদান করে। আমরা বুঝতে পেরেছি? Teacher. কবির এই Yes, teacher. নেয়ার ব্যাপারটা যেন কবির মিনতি করে বলছেন, যেন কবি যেরকম স্মরণ করছেন বঙ্গজ জনের কাছে কপোতাক্ষ নদ যেন বলে যায়। ঠিক আছে, শখে সখারিতে নাম তার, শখে সখার মতো মনে করছেন। আমরা কাকে, কার কথা মনে করি? আমরা আমাদের বন্ধু বান্ধবের কথা, দূরে কোথাও গেলে
মনে করি, কিন্তু কবি মনে করছেন কার কথা? যার তার ছোটবেলায় বেড়ে ওঠা একটা ছোট গ্রাম, সেই গ্রামের পাশে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের কথা মনে করছেন। এই প্রবাসে মজি প্রেমভাবে এই কপোতাক্ষ নদের প্রেমে তিনি এখনো ঠিক একইভাবে কল্পনা করেন এবং প্রেম কল্পনায় অনুভব করেন। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। লইছে যে নাম তবু বঙ্গের সঙ্গীতে, মানে আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি। তবে বিদেশি ভাষার প্রতি এবং ইংরেজ সাহিত্যের প্রতি প্রথমেই আমরা জেনেছি প্রবলভাবে আকৃষ্ট হয়ে নিজ দেশ ও ভাষাকে অবজ্ঞা করে পাড়ি জমিয়েছেন কোথায়? সুদূর ফ্রান্সে। সেখানে এদেশের কপোতাক্ষকে তিনি মনে করেন, স্মরণ করেন, কল্পনা করেন। সবটুকু ভালোবাসা দিয়ে স্মরণ করেছেন এই নদকে। যতটুকু ভালোবাসা আছে সবটুকু ভালোবাসা দিয়ে কাকে স্মরণ করেছেন? এই কপোতাক্ষ নদকে। তেমনি এই নদও যেন তাকে স্মরণ করে। কবি বারবার করে মিনতি করছেন, আমি যেরকম স্মরণ করছি কপোতাক্ষ নদও যেন কবিকে স্মরণ করেন। ঠিক আছে? তারই নাম যেন পৌঁছে দেয় বঙ্গবাসীর কাছে, বাংলাদেশের জনগণের কাছে। এখানে কবির আমরা কি দেখতে পাচ্ছি? স্বদেশ প্রেম জাগ্রত হওয়ার একটা লক্ষণ দেখতে পাচ্ছি। কবি বিদেশে চলে গেছেন, বিদেশের প্রতি মোহ ছিল, বিদেশি সাহিত্যের প্রতি মোহ ছিল, বিদেশে চলে গেছেন তিনি। ওখানে বিদেশি দুটা কাব্যগ্রন্থও লিখেছেন। একটা কাব্যগ্রন্থের তোমাদের এমসিকিউতে আসতে পারে দ্য ক্যাপ্টিভ লেডি, আরেকটা কাব্যগ্রন্থ হচ্ছে ভিশনস অফ দ্য কোস্ট। এই দুটা কাব্যগ্রন্থ লিখে তিনি কিছুটা খ্যাতিও অর্জন করেছেন। এরপরে যতটা তার চাওয়া ছিল সেটা যখন পূর্ণ হয়নি, তিনি মনে করছেন যে না, আমি আমার বাংলা ভাষায় কাব্য রচনা করে খ্যাতি অর্জন করব, এবং উনি করেছেনও। তোমাদের জানা দরকার, বাংলা সাহিত্যের সনেট বা চতুর্দশপদী কবিতা লিখেছেন কিন্তু এই মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে? তিনি কিন্তু অসাধারণ কবি ছিলেন, যদিও তার বাংলা সাহিত্যের প্রতি প্রথম দিকে একটু অবজ্ঞা ছিল, কিন্তু পরবর্তীতে তিনি ইংরেজ দেশে গিয়ে যখন তিনি মনে করলেন যে এই বাংলাতেই তিনি ফিরে আসবেন, বাংলাকেই তিনি কল্পনায় আঁকছেন, স্বপ্নে দেখছেন প্রতিনিয়ত, তিনি আবার ফিরে এসে কি করলেন? মহাকাব্য লিখেছেন। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহাকাব্য লিখেছেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। আমরা আরো একটা জিনিস জানি, বিশ্বের সর্বপ্রথম কিন্তু সনেট বা এই চতুর্দশপদী কবিতাগুলো লিখেছেন ইতালির কবি পেট্রাক। মাইকেল মধুসূদন দত্ত এই পেট্রাককে স্মরণ করে পেট্রাকীয় সনেটের অনুকরণে এই চতুর্দশপদী কবিতাটা, কপোতাক্ষ নদ কবিতাটা আমাদের জন্য লিখেছেন। সেই কখন লিখেছেন এখন আমরা বলছি। ঠিক আছে? আমরা বুঝেছি এই কবিতার মূল ভাব যেটা, সেটা মূল অংশ যেটা, সেটা বুঝতে পেরেছি? Yes, teacher. Yes, teacher. কিন্তু একদম Yes, teacher. করছো না, আমার সাথে রেসপন্স করছো না। কোনো কিছু না বুঝলে আমাকে বলো, রেসপন্স করো। তোমরা কোনো কিছু না বুঝলে আমাকে রেসপন্স করো। আর কি জানার আছে? আমি তোমাদেরকে কিন্তু জানানোর জন্যই বসে আছি। এই কপোতাক্ষ নদটা পড়ে এখন তোমরা বলো তো, সবাই স্ক্রিনটা অন করলে সুন্দর লাগবে দেখতে। এই কপোতাক্ষ নদটা দেখে আমরা কি কি শিখতে পেরেছি বলো তো দেখি, কেউ একজন কি কি শিখতে পেরেছি? এই কপোতাক্ষ নদ পাঠটা থেকে আমরা কি কি শিখতে পেরেছি? আমি বলি, আমরা শিখতে পেরেছি কবির যে একটা স্নেহকাতর মন আছে জন্মভূমির প্রতি, সেটা সম্পর্কে জেনেছি। সনেট বা চতুর্দশপদী কবিতা সম্পর্কে জেনেছি। মাইকেল মধুসূদন দত্তের যে প্রথমে একটু বাংলাদেশের প্রতি, বঙ্গদেশের প্রতি একটু ক্ষোভ ছিল, আক্ষেপ ছিল, আমি বলবো যদিও বলা ভালো না, ঘৃণাও ছিল, সেটা সম্পর্কে জেনেছি। পরে আবার তার প্রবাসে থেকেও স্বদেশের প্রতি অনুরাগ যে জন্মেছে সেটা সম্পর্কেও জেনেছি, তাই না? আমরা সেটাও জেনেছি না? এবং সর্বোপরি এই নদী মাতৃক বাংলাদেশের, যখন আমরা কিছু বলতে যাই বাংলাদেশ সম্পর্কে, তখন আমরা বলি বাংলাদেশ নদী মাতৃক দেশ। এই যে নদী মাতৃক একটা দেশের কথা আছে, কবি শুধু ফ্রান্সে গিয়েও এই নদের কথা স্মরণ করেছেন, সেখানে নদী মাতৃক বাংলাদেশকেও তিনি উপস্থাপন করেছেন, এবং আমরা নদী মাতৃক বাংলাদেশের একটা রূপও জেনেছি। সর্বোপরি জেনেছি এটা একটা স্মৃতি কাতরমূলক কবিতা এবং দেশপ্রেম মূলক কবিতা। আমি বলেছি দুটা আঙ্গিক থেকে এটা সম্পূর্ণ আলাদা। প্রকাশভঙ্গির দিক থেকে আমরা বলবো স্মৃতি কাতরমূলক কবিতা, এবং বিষয়বস্তুর দিক থেকে বলবো এই কবিতাটা দেশ প্রেম মূলক কবিতা। ঠিক আছে? আমরা আর কিছু জানবো? আর কিছু জানার বাকি আছে? কবিতাটা এই যে কঠিন একটা কবিতা, যে এতদিন আমরা খুলেও দেখিনি, নিশ্চয় খুলে দেখিনি। এই কপোতাক্ষ নদ, আরে বাবা খুবই কঠিন, তাই না?
খুলে রেখেছি? নিশ্চয়ই খুলে রেখিনি। এখন কি একটু হলেও সহজ মনে হচ্ছে তোমাদের কাছে? Yes, teacher. সহজ মনে হচ্ছে? আমরা কি ক্লিয়ার? মাইকেল Yes, teacher. তত্ত্ব কেন, কপোতাক্ষ নদ কেন, তারপরে উনি কেন এই দেশের প্রতি একটু বিতৃষ্ণা ছিলেন কেন, তিনি কেন ইংরেজি সাহিত্যের প্রতি আবার অনুরাগ জন্মেছেন এবং ইংরেজি সাহিত্যে গিয়ে কি কি লিখেছেন সেটাও বলেছি, দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশনস অফ দ্য ফার্স্ট, এই দুইটা কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। তিনি মূলত একজন কবি, অসাধারণ একজন কবি। তিনি আমাদের দেশের এই বঙ্গদেশে এই উপমহাদেশ সাহিত্য জগৎকে 500 বছর এগিয়ে নিয়েছেন মহাকাব্য লিখে, ঠিক আছে, এবং এই সনেটের প্রবর্তন করে। আমরা তাহলে পাঠ পরিচিতিটা একটু দেখি। কপোতাক্ষ নদ কবিতাটি কবি চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। আমরা যে এখানে কবি পরিচিতি পড়েছে, তিনি চতুর্দশপদীমূলক কবিতাও লিখেছেন, সেটারই একটা অংশ। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। আমি বলেছি যে দেশপ্রেমের কথা, সেটাই প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। কোন জেলায়? যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। আমরা অনেকেই যেরকম গ্রামে যারা ছোটবেলা কাটিয়েছি, যেরকম নদের পাশে আমাদের খালের পাশে বাড়ি ছিল, তিনিও এরকম একটা নদের পাশে জন্মেছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিদুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। তিনি কাতর হয়ে পড়েছেন, স্মৃতি কাতর, তার মনে পড়ছে সব সময় যে নদীর কুলকুল ধ্বনি, যে বাতাস বয়ে যেত, তাকে আকুল করতে। সেই সুদূর ফ্রান্সে গিয়েও তিনি সেসব কথা ভুলতে পারেননি। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে, মা যেরকম স্নেহের আঁচলে সন্তানদেরকে ধরে রাখেন, সেরকমই তাকে যেন বেঁধে রেখেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? খুব সন্দেহ যাচ্ছে যে আমি কি আর কোনোদিনও এই নদকে দেখতে পাবো না। কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি, বন্ধুভাবে তাকে তিনি যেন স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ নদও যেন ঠিক একইভাবে প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করে। তিনি খুব আকুল করে বলেছেন, আকুতি জানিয়ে বলেছেন, কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীর কাছে ব্যক্ত করেন। তার যে একটা হৃদয়ের একটা আকুলতা ছিল, একটা ভালোবাসা ছিল, সেটা যেরকম কপোতাক্ষ নদকে স্মরণ করে তিনি যেরকম প্রকাশ করেছেন, কপোতাক্ষ নদও যেন এই বঙ্গবাসীর কাছে, বাংলাদেশের মানুষের কাছে তার ভালোবাসার কথা পৌঁছে দেন, এটাই তিনি চেয়েছেন। দেশ মাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি, কবিতায় তাই ধরা পড়েছে। আমাদের প্রত্যেকের কি করা উচিত? আমাদের প্রত্যেকেরও এরকম প্রেম ভালোবাসা থাকা দরকার আমাদের দেশের প্রতি, আমাদের দেশ মাতৃকার প্রতি, ঠিক আছে? তাহলে আমরা শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে যে কথাটা না বললে নয়, সবাইকে বলছি, এখন করোনা কালীন এই প্যান্ডেমিক সিজনে আমরা সবাই সচেতন থাকবো। আমি যেটা প্রতিবারই বলি, মা বাবার কথা শুনবো, রুটিন মাফিক পড়ালেখা করার চেষ্টা করবো, সৃষ্টিশীল বিভিন্ন কাজে নিজেকে সম্পৃক্ত রেখে আমরা অনেক বড় হওয়ার চেষ্টা করব। আমরা ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবো, অন্যদেরকেও মাস্ক পরতে আমরা কি করব? বলবো। আমরা সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করব। আমরা এখন স্বাস্থ্যবিধি সম্পর্কে বেশি বেশি করে জানবো, কিভাবে আমরা ভালো থাকবো, কিভাবে আমাদের পরিবেশ ভালো থাকবে, কিভাবে অন্যান্যরা ভালো থাকবে। তাহলে এতটুকুই রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। থেকো, আল্লাহ হাফেজ। Teacher.